সম্প্রতি বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বর্তমানে ৮ দিনের রিমান্ডে থাকা সুব্রত বাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। তার মধ্যে রয়েছে রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন। অন্যদিকে সুব্রত বাইনকে কাজে লাগিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম কারিগর হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নামও উঠে আসে হত্যার তালিকায়। তার এই পরিকল্পনার নেপথ্যে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা বা র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন তথ্য তুলে ধরেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তারেক রহমানের পাশাপাশি হাসনাত, সার্জিস কিংবা এনসিপির শীর্ষ নেতাদের নাম কেন উঠে আসলো হত্যার মিশনের তালিকায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাত, সার্জিস কিংবা এনসিপির শীর্ষ নেতাদের রাজনৈতিক মূল এজেন্ডার একটি হল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ফলে ভারতের অন্যায্যতার বিরোধিতার জন্য তারা মাথা ব্যথার কারণ হয়েছেন রয়ের। আর এই কারণেই হত্যার মিশনের তালিকায় নাম উঠেছে হাসনাত, সার্জিসের। এছাড়া সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, টার্গেট কিলিং এর পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থান নেয়ার পরিকল্পনা ছিল ভারতের। এনসিপি নেতাদের খুন করে বিএনপির ওপর চাপানোর নীলনকশা এবং বিএনপি নেতাদের হত্যা করে জামায়াতের ওপর চাপানোর ছক ছিল পলাতক আওয়ামী লীগ নেতা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের। তবে বাংলাদেশের গোয়েন্দা তৎপরতায় তাদের সব ষড়যন্ত্র ভেস্তে গেলেও নিরাপত্তার প্রশ্ন রয়েছে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া নেতাদের। হাসনাত, সার্জিসের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, কারণ অতীতেও ভারত বিরোধিতার কালো থাবা পড়েছে দেশের রাজনৈতিক নেতাদের ওপর। তার মধ্যে অন্যতম বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। জীবদ্দশায় অসংখ্যবার ভারতের অন্যায়ের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন আল্লামা সাইদি। বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। বিগত সময়ে ভূ রাজনৈতিক সুবিধা পেতে এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ভারতের একনিষ্ঠ বন্ধু ছিল আওয়ামী লীগ। ফলে একে অপরের থেকে অনৈতিক সুবিধা পেতে জোট হয়ে কাজ করত আওয়ামী লীগ এবং ভারত। আর অলিখিত সেই জোটের কারণেই ভারত বিরোধিতার জন্য আওয়ামী লীগের শত্রুতে পরিণত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা দেলোয়ার হোসাইন সাইদি। তাকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য থেকেও স্পষ্ট হয় বিষয়টি। একটি মেয়ে তাকে ধরে নিয়ে গেছিল ক্যাম্পে রান্না করে মাওলানা সাইদি, তখন তো ওই লজ্জার কাছে বিক্রি করতো। পরে যুদ্ধাপরাধের মামলায় সাজিয়ে আল্লামা সাইদিকে ভারতের পরিকল্পনায় বিচারিক হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেন শেখ হাসিনা। দেশের বেশিরভাগ মানুষের বিরোধিতা সত্ত্বেও প্রথমে মৃত্যুদণ্ড এবং পরে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় সাইদিকে। পরে কারাবন্দী অবস্থাতে সাইদি মৃত্যুবরণ করলে সফল হয় আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পনা। জামায়াত নেতা আল্লামা সাইদের পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন বিএনপি নেতা ইলিয়াস আলী। এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা। জোরালোভাবে ধারণা করা হয় ভারত বিরোধিতার কারণেই দেশটির ইশারায় ইলিয়াস আলীকে 2012 সালে গুম করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর আর খুঁজে পাওয়া যায়নি বিএনপির এই নেতাকে। আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ দিনার জুনের এবং সারা বাংলাদেশে প্রায় 1000 মানুষকে গুম করেছে। এত সব গুম খুনের হুকুমদাতার অভিযোগ যার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানে সেই শেখ হাসিনার পতন হয়। আর এতেই বেকায়দায় পড়ে ভারত, কারণ অসমতার ভিত্তিতে হাসিনার থেকে পাওয়া সুবিধার রাস্তা বন্ধ হয়ে যায় দেশটির। ফলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের ওপর স্বাভাবিকভাবে নাখোশ হয় ভারত, যা হাসিনার পতনের পর গুজব, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন সহ বাংলাদেশ নিয়ে ভারতের বিভিন্ন ষড়যন্ত্রে প্রমাণও মেলে। চাইছেন মোহাম্মদ ইউনূস, ইস্তফাপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কেন, কিভাবে, কোণঠাসা হলেন মোহাম্মদ ইউনূস? ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হত্যার মিশনের তালিকায় হাসনাতের নাম উঠে আসার অন্যতম কারণ তার ভারত বিরোধিতা। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। এছাড়া প্রতিবেশী কোনো দেশের সঙ্গেও ভারতের সুসম্পর্ক নেই বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদের আশেপাশে কোনো দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে আঁতাতের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগ, সেটিও নিজের বক্তব্যে তুলে ধরেন হাসনাত। যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে। ভারত আর কখনো বাংলাদেশে আধিপত্য
বিস্তার করতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন তাদের সঙ্গে লড়াই হবে চোখে চোখ রেখে। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সম্প্রতি আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার সেই কৃতিত্ব অনেকটাই দেয়া হয় হাসনাত আব্দুল্লাহকে, কারণ তার বলিষ্ঠ ভূমিকার জন্যই রাস্তা তৈরি হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা জানি অন্যদিকে ২৪-এর আন্দোলনের আরেক নেতৃত্ব প্রদানকারী নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই, এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। একইভাবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সার্জিস আলমও বরাবরই সোচ্চার থেকেছেন ভারতের অন্যায়ের বিরুদ্ধে। ভারত এতগুলো খুনের হুকুমকারী, ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। পাশাপাশি ভারতের পরম বন্ধু আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন সার্জিস আলম। আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে হাসনাত, সার্জিস এবং আসিফ ছাড়াও এনসিপির বেশিরভাগ নেতা এবং শিক্ষার্থীরা ভারতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত স্লোগান দিয়েছেন রাজপথে। দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। মূলত এসব কারণেই হাসনাত, সার্জিসের নাম উঠে এসেছে রয়ের মিশনের তালিকায়। ধারণা করা হয় তারা দুজন ছাড়াও এনসিপির অনেক নেতাই চক্ষুশূল হয়েছে ভারতের। অন্যদিকে রয়ের মিশনের তালিকায় নাম এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। ঐতিহাসিকভাবেই ভারত বিরোধী হিসেবে পরিচিতি আছে তারেক রহমানের মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তারেক রহমানের বাবা সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার পেছনেও ভারতের হাত থাকতে পারে বলে ধারণা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারিবারিকভাবে সম্পর্কের দিক থেকে ভারতের সঙ্গে এই দূরত্বের কারণে বর্তমানে তারেক রহমানকেও বিশ্বাস করতে পারছে না দেশটি। ফলে তারেক রহমানের যে কোনো ক্ষতির ভাবনা তাদের থাকতেই পারে বলে মত বিশ্লেষকদের। রয়ের মিশনের তালিকায় তারেক রহমানের নাম থাকলেও বিএনপির অনেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অন্যতম। দেশের খুব প্রচলিত কথার একটি হলো, ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে বাংলাদেশের ক্ষমতায় বসা কঠিন যে কোনো রাজনৈতিক দলের জন্য, সেটা সমতা কিংবা অসমতা যে কোনো ভিত্তিতেই হোক। অনেকের ধারণা প্রতিবেশী দেশটির সুনজরের আশায় হাসিনার পতনের পর ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন বিএনপির মহাসচিব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরও আশার বাণী শুনিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার্থেই দেশটির গুজব মিডিয়ায় একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান, রুমিন ফারহানারা। অথচ ভারত প্রীতি না রাখার কারণে ডক্টর ইউনূস এবং বর্তমান বাংলাদেশ নিয়ে একের পর এক গুজব ছড়িয়েছে ভারতের গুজব মিডিয়া। মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদে ইস্তফা দিয়ে কি বাংলাদেশেই থাকবেন? এসব কারণেই দেশের বেশিরভাগ মানুষ বলছে ভারতের বলয় থেকে এখনো বের হতে পারেনি বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে এবং তাদের গোয়েন্দা সংস্থা কোনো অরাজকতা সৃষ্টিতে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।